দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টকশো ভিন্ন মাত্রায়। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, আমাদের মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে তা পুনরুদ্ধার করতে হবে। শিক্ষামন্ত্রীর এই বক্তব্য বাস্তবায়ন হলে ঘুষ, দুর্নীতি সহ সকল অনিয়ম দূর হবে বলেও প্রত্যাশা সাধারণ জনগণের। কিন্তু এই নৈতিকতা ফিরবে কিভাবে? নৈতিকতার শিক্ষাই বা দেবে কারা? তাদেরও কতটুকু নৈতিক হওয়া জরুরি, সেসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলামিস্ট এম.এ. আজিজ। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। স্বাগতম আপনাকে। আমি প্রথমে আজিজ ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আজকে একটু আমরা বিষয়টা তাত্ত্বিক বিষয় নিয়েছি, যে নৈতিকতার শিক্ষা। সত্যিকার অর্থে আমরা প্রত্যেকটা জায়গায় তো দেখতে পাই যারা নৈতিকতার শিক্ষা দেন তাদেরই অনেক নৈতিক স্থলনের সংবাদ সামনে আসে। বিশেষ করে ঘুষ, দুর্নীতি যখন আসে, রাজনৈতিক নেতাদের যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করতেন, যে কোথা থেকে এটা শুরু করা উচিত বলে মনে করেন। ধন্যবাদ আপনাকে। দেখেন, এখন মারুফ ভাই তো বড় নেতা, কিন্তু আমি কিন্তু পাকিস্তান আমলের লোক। সেই হিসাবে আমরা কিন্তু আদর্শলিপি পড়েছি, আমাদের হাতে খড়ি আদর্শলিপি। সেখানে বলা হতো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কানারে কানা কহিও না মনে দুঃখ পায়, এরকম আদর্শিক নীতিবাক্য অনেক কথা শেখানো হতো। এখন কিন্তু নাই, উল্টাটা হয়ে গেছে। লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, এখন উল্টাটা হয়ে গেছে। আচ্ছা, তা আমার বক্তব্য হচ্ছে, নৈতিকতা, আমাদের দেশটা ধরেন 71 সালে স্বাধীন হলো, আমরা কিন্তু জাতি গঠন করতে পারি নাই। আচ্ছা, কারণ আমার কাছে মনে হয় যে একটা দুর্নীতিবাজ ব্যক্তির পক্ষে কোনো অবস্থাতেই ভালো কাজ সম্ভব না। আগের লোকটাকে সৎ হতে পারে। আমি লিখেছিও যে অনেক দেশে দুর্নীতির বিরুদ্ধে বলা হয়, সব শেখ হাসিনাও বলছে জিরো টলারেন্স দুর্নীতিতে, দুর্নীতির। কিন্তু ওই যে রূপপুর, আমার এলাকায় রূপপুর অ্যাটমিক যে পারমাণবিক বিদ্যুৎ আছে না, একটা বালুস উঠাতে লাগছে, কিনতে লাগছে 70,000 টাকা। তো এইটা হলে তো হবে না, তাই না? তো আমার বক্তব্য হচ্ছে যে, আমি বলেছি অনেক দেশে আইন আছে, দুর্নীতি করলে ধরা পড়লে মৃত্যুদণ্ড। আইন করে না কেন সরকার? প্রথম হচ্ছে, আপনাকে একটা উদাহরণ দিই। দেখেন, একসময় অ্যাসিড থ্রোয়িং মহামারী আকার ধারণ করেছিল। তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তিনি আইন করলেন যে অ্যাসিড থ্রোয়িং করলে যদি তার অঙ্গহানি হয় মৃত্যুদণ্ড, আর যদি এমনি অ্যাসিড থ্রো করে তাহলে যাবজ্জীবন। আইন প্রয়োগ করলো, এখন কিন্তু অ্যাসিড আর মারা হয় না। আইন করলে কিন্তু ভীতু। এখন তো পুরোপুরি সব মনোজগৎ কিন্তু আপনার দেখেন পরিবর্তন হয়ে গেছে। আমরা যারা সৎ আছি তারা মনে হয় সুযোগের অভাবে সৎ আছি। যদি বলি, এই যে আইন বাস্তবায়নের জন্য তো পুলিশ অনেক বড় একটি সংগঠন, যে যারা আইন বাস্তবায়নের সহযোগিতা করে, আইন শৃঙ্খলা বাহিনী বলে, তারা তাদের একটি পদক দেওয়া হয় প্রতি বছর। গতকালকে একটি গণমাধ্যমের সংবাদ প্রকাশ হয়েছে যে এটাও সিন্ডিকেটের মাধ্যমে হচ্ছে, সিন্ডিকেটের অভিযোগে অভিযুক্ত পুলিশ পদক। পরশুদিন এক পুলিশ কর্মকর্তা এক জায়গায় আমার সাথে দেখা হয়েছে, লিফটে উঠছি। লিফটে উঠতে সে আমাকে চিনছে, আমাকেই সম্মান দিচ্ছে উল্টা দিয়ে। আমি বলতেছি, আপনি কোথায় আছেন? অমুক জায়গায়। তো ভালোই তো আছেন। সে আমাকে বলল, না, সিনিয়ররা যা বলে তদন্ত রিপোর্ট তাই হয়, সরকার যা চায় সেইভাবে বিচার হয়। এখন বলেন কেমন আছি? তালিবানের লোকটা তো অনেস্ট, বোঝা যায়। অর্থাৎ সব পুলিশ খারাপ না, কিছু পুলিশ তো ভালো আছে। কিন্তু আবার এখন এআই চালু করছে। এক মোটরসাইকেলে উঠছে একদিন, আমি ছেলেটাকে বললাম যে, বাবারে তুমি ক্রস করো না, এখানে সিগন্যাল আছে, এআই কিন্তু চালু আছে, তোমার অটো ফাইন হবে। হ্যাঁ, সে মানলো না, ক্রস করতে গেছে, তো সার্জেন্ট সাহেব আটকাইছে। আটকানোর পরে আমি আমার পরিচয় দিয়ে বলছি, আমি তাকে সেভ করার জন্য মিথ্যে কথাই বলছি যে আমি তাকে প্রেস ক্লাবে নিয়ে যাচ্ছি কাকরাইল পরে। তখন সে আমাকে সরলভাবে বলল যে ওর ফাইন হয়ে গেছে, এখন আমি যদি ফাইনটা করি তাহলে আইনে আমি একটা কমিশন পাবো। হ্যাঁ, কিন্তু ওকে পুরো টাকাটা দিতে হবে। আমি তো, আপনি বলেন কী করব? আমি হাসতে হাসতে বললাম, আচ্ছা ঠিক আছে, ফাইন করে দেন। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে যে
এই যে ধরেন আমাদের দেশে 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে, ধরেন উনি এক জায়গায় পড়ছে, আমি এক জায়গায় পড়ছি, এবং সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। হ্যাঁ, আমি এটা সমকালে বিশাল করে লিখছি। আপনার এখন বিজ্ঞানের যুগে এই যে শিক্ষা ব্যবস্থা 12 প্রকারের, ইংরেজির বাংলা ভাষা, ইংরেজি ভার্সন, বাংলার বাংলা ভার্সন, এইভাবে 12 প্রকার, কবি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি মিলে এই সবাই মাস্টার ডিগ্রি দেওয়া হয়। তখন তাদের চিন্তায় স্থির হয়ে যায়, কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না আমরা। এই জন্য 12 প্রকার চিন্তার কি হওয়া উচিত আপনি মনে করেন? যে আমি মনে করি একটি না, একটা লেভেল পর্যন্ত, ধরেন এসএসসি বা এইচএসসি পর্যন্ত একমুখী একটা শিক্ষা হওয়া উচিত, অর্থাৎ কমন একটা শিক্ষা হওয়া উচিত জাতি গঠনের জন্য, চিন্তা ভাবনার ঐক্য করার জন্য একটা। এটা তো ধরেন অভ্যুত্থান ঘটেছে, সেটা তার বিপ্লব হয় নাই। সমাজতান্ত্রিক বিপ্লব হলে বা ইসলামিক বিপ্লব হলে পরে কিন্তু কালচারাল বিপ্লব হয়। মাও সেতুং করছে, লেনিন করছে, এখন ইসলামিক বিপ্লব হয়। ইসলামিক ওর কি পুরা কালচারাল বিপ্লব হয়, অর্থাৎ মানুষের মনোজগৎ ধোলাই করে, মানুষের মন একদিকে করে, জাতি গঠন করে। আমাদের তো অভ্যুত্থান ঘটেছে, এখানে তো একটা সরকারের পালায় গেছে। অভ্যুত্থানটা তো চলমান নাকি এখনো মানে শেষ হয়ে গেছে? না, অভ্যুত্থান চলমান বলা যায় না, অভ্যুত্থান তো একটা ফেজ শেষ হয়েছে। ধরেন 71-এ একটা আন্দোলন হয়েছে, 52 সালের জন্য ভাষা জীবন দিয়েছে শুধু বাংলাদেশি, পৃথিবীতে কোনো ভাষার জন্য কেউ জীবন দেয় নাই। তো 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, 90-এ আন্দোলন হয়েছে, 24-এ আন্দোলন হয়েছে, অভ্যুত্থান ঘটলো। সব জায়গায় কিন্তু দাবি কিন্তু অনেকটা একরকম, শুধু মুক্তিযুদ্ধের দাবিটা একটু বাড়তি ছিল যে কি আমরা বলতাম 22 পরিবার সব আমাদের শোষণ করে নিয়ে গেল পাকিস্তানিরা, এখানে ছিল বৈষম্য। এছাড়া আগে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র ছিল, অর্থাৎ ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানরা এমএনএ বানাইতো। এখন ডাইরেক্ট ভোট হলো, 18 বছর বয়সের পরে ডাইরেক্ট ভোট হলো, ভোট অর্থাৎ যাকে বলা হয় আমরা গণতন্ত্র চাইলাম, কিন্তু আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র আর হলো না। মুক্তিযুদ্ধের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন হলো না। 90-এ হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন হলো, সেই আন্দোলনে আমিও ছিলাম, কিন্তু সেটাও তো গণতন্ত্র হলো না। এখন অভ্যুত্থানের পরে ধরেন প্রায় 1400 ছাত্র যুবক জনতা জীবন দিল। অভ্যুত্থানে তো লাস্ট বুক ছিল যে ফেসিবাদের বিলোপ চাই, তার মানে আমরা গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। কই এখন কি? এখন তো এই যে বললাম না, পুলিশ বলে। জি, এই প্রশ্নটি নিয়ে আমরা একটু শেখ ফজলুল করিম মারুফকে শুনি। শেখ ফজলুল করিম মারুফ, বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম হয়, একটা নৈতিক ভিত্তি চায়, মানুষ পরিবর্তন চায়, এই সমস্ত কিছু, সেই পরিবর্তন কতটুকু হয়? আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটা প্রশ্ন। নৈতিকতার কথা যখন আসে, আমরা নৈতিকতার জন্যই আন্দোলন করি। আমাদের সারাটা জীবন, বা আমরা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সুফিবাদের ধারা থেকে উঠে আসছে, নৈতিকতা প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু এই কথাটা যখন একজন রাজনীতিবিদ বলে, তখন একটু ভয়ের কারণ আছে। টিউনিসিয়ার কিংবদন্তি ইসলামী রাজনীতিবিদ এবং গণরাজনীতিবিদ শেখ রশিদ আল ঘানু সেটা কথা বলেন যে রাজনীতির মধ্যে ধর্ম প্রতিষ্ঠা করাটা জরুরি, কিন্তু তার চেয়ে জরুরি হলো ধর্মের মধ্যে রাজনীতির প্রতিষ্ঠা ঠেকানো। তো নৈতিকতা, রাজনীতি, সমাজের মধ্যে, বিশেষ করে রাজনীতির মধ্যে নৈতিকতা আসা ভালো, কিন্তু নৈতিকতার মধ্যে যদি রাজনীতি চলে আসে, তো তার চেয়ে বড় ভয়ঙ্কর আর কিছু হয় না। তো আমি সম্মান রেখে বলি, তার সৎ ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে বলি, একজন রাজনীতিবিদ যখন বলেন যে তিনি নৈতিকতা শিক্ষা দিতে চান, শিক্ষা দেওয়া এটা কিন্তু এক ধরনের একটা ফেজ, যেটা মানে কাউকে ডমিনেট করে শিক্ষা দেওয়া হয়, মানে কারণ তোরা শিক্ষা দিব না, উনি ধর পজিটিভ অর্থে বলছে, আমি ওটা পজিটিভ অর্থে বলি, কিন্তু তারপরেও একজন রাজনীতিবিদের শিক্ষা দিতে চাওয়াটা, নৈতিকতা, এটা আমি সমর্থন করছি না। দেখেন, ইসলামেও কিন্তু নৈতিকতা নির্ভর। ইসলামের ইতিহাসে নৈতিকতা কারা দিতেন? একদল ফুকাহে কেরাম, একদল সুফি, যারা রাজনীতির সম্পূর্ণ বিমুখ ছিলেন, রাজনীতির কোনো উচ্চবিলাস ছিল না, এবং তারা গণমানুষ থেকে উঠে আসতেন, এবং তাদের মধ্যে জমিয়ত ওলামা ইসলাম টাইপ কোনো ফুকাহাদের কোনো জমিয়ত ছিল না, ফুকাহাদের কোনো সম্মিলন ছিল না, একেবারেই বিচ্ছিন্নভাবে তারা নৈতিকতা শিক্ষা দিতেন। ওই নৈতিকতাটা সমাজে আসলে নৈতিকতা শিক্ষা দিত, এবং সেটা রাষ্ট্রটা প্রতিফলিত দিত। কিন্তু ইসলামী ধর্মে কোথাও দেখবেন না যে রাষ্ট্র নৈতিকতা শিক্ষা দেওয়া শুরু করছে। কারণ রাষ্ট্র যখন নৈতিকতা শিক্ষা দেয়, মানে রাষ্ট্র যখন ধর্মের মধ্যে প্রবেশ করে, সেই ধর্ম যখন অধর্ম হয়, রাষ্ট্র যখন নৈতিকতা শিক্ষা দেওয়া শুরু করে, সেই নৈতিকতা অনৈতিকতা হয়। সেজন্য আমি বলবো, ওরা যদি সদিচ্ছা থাকে, উনি নৈতিকতা শিক্ষা দেওয়ার যে প্রতিষ্ঠানগুলো অরাজনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে, বিচ্ছিন্নভাবে গড়ে উঠছে,
তাদেরকে তারা সুযোগ করে দিক, তার নৈতিকতাটা শিক্ষা দিক। আপনার তো এরপরে ভাই একটা কথা আমি যেটা বলে আসতেছি যে বলেন। এই ক্ষেত্রে খুব চমৎকার একটা আমি উদাহরণ সবসময় দেই, নোয়া ফিল্ডম্যান এক ভদ্রলোক, তিনি একটা বইতে যে বিস্তারিত দেখাইছেন। এখন নৈতিকতা যদি শিক্ষা দিতেই চান তাহলে আমার সিস্টেম ডেভেলপ করা উচিত। আমি পাবলিক এডের ছাত্র, আমাদের ক্লাস নিতেন এনবিআর এর এক চেয়ারম্যান, তিনি ক্লাস নিতেন। তিনি বললেন যে আমরা অনেক গবেষণা করে 101টা উপায় ঠিক করছি যে কেমন কেমন দুর্নীতি করে। পরের দিন সকালে গিয়ে দেখি 101টার বাইরে দুর্নীতি করে ফেলছে। কিন্তু 101টা পদ্ধতি ডেভেলপ করাও কিন্তু একটা রাষ্ট্রের কাজ। বাংলাদেশের রাষ্ট্রে দুর্নীতি ঠেকানোর জন্য কোনো মেকানিজম আসলে কাজ করে না, কোনো মেকানিজম আসলে নাইও। হয়তো কাগজে কলমে নীতিগুলো খুব চমৎকার, কিন্তু একটাও সিস্টেম ডেভেলপ করা নাই যেখানে সে ঘুষ দিতে গিয়ে বা দুর্নীতি করতে গিয়ে বাধাগ্রস্ত হবে। তো সেটা ডেভেলপ করা উচিত। এরপর একটা সংস্কৃতি গড়ে তোলা উচিত যে কোথাও যেন অনৈতিকতা না হয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেটা হয়েছে যে বাচ্চাদেরকে ফার্স্ট করার জন্য বাচ্চাদেরকে অনৈতিকতা মানে শুরুর থেকে প্রতিযোগিতায় ঢুকাই দেওয়া হয়েছে, শুরুর থেকে অনৈতিকতার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। সেই সংস্কৃতি যদি আমরা সরাই ফেলতে পারি, জীবন বোধটা যদি নিয়ে আসতে পারি, তাহলে সে নৈতিকতা হবে। আর সেটাই হলো শরিয়া। এই জায়গাটা যদি বলি যে আমার দুইটি প্রশ্ন আপনার বক্তব্য থেকে। একটি প্রশ্ন হচ্ছে, আপনারা তো রাজনৈতিক দল, আপনি প্রথমে যেটা বললেন যে রাষ্ট্র যদি নৈতিকতার শিক্ষা দেয় বা যদি রাষ্ট্র ধর্মের মধ্যে ঢুকে যায় বা ধর্ম যদি রাষ্ট্রের মধ্যে ঢুকে যায়, আপনারা যদি মেজরিটি পেয়ে সরকার গঠন করতেন তাহলে আপনারা এই জায়গাটা কি করতেন? এটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো যেটি বললেন যে শিক্ষার্থীদের মধ্যে যে প্রতিযোগিতার কথা, এটি আপনি মানে নেতিবাচকভাবেই বললেন। তো আপনারা যেটা কওমি পন্থা বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায়ও তো প্রতিযোগিতা রয়েছে এবং এটি কিন্তু সরকারি বিষয়ে মুক্ত, সরকারি হস্তক্ষেপ মুক্ত অনেকটা। সেক্ষেত্রে আপনারা কেন এই প্রতিযোগিতার জায়গাটা রেখেছেন? এই দুটো প্রশ্ন। প্রথম কথা হলো যে আমরা যদি ক্ষমতায় যাই, দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম যদি জানেন, একটা বড় ধারা হলো তাসাউফ এবং আধ্যাত্মিকতা। তাসাউফের বয়ানগুলো যখন করেন তার মধ্যে এখন রাজনীতি ঢোকে না, এটা সম্পূর্ণ আলাদা একটা পার্ট। বাংলাদেশ মুজাহিদ কমিটি তাদের বিস্তৃত সংগঠন, বাংলাদেশের প্রায় 70% মসজিদে হালকায় জিকির হয় মুজাহিদ কমিটির নেতৃত্বে, সম্পূর্ণ তাসাউফের একটা ধারা। তার সাথে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড তার মধ্যে মানে আপনি শুনে অবাক হবেন, মুজাহিদ কমিটি কোন কার্যক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম পর্যন্ত উচ্চারণ করে না। যদি বলতে হয় ইসলামী আন্দোলনের সমাবেশে এই মুজাহিদ কমিটি উপস্থিত থাকে কি? তারা করে কি বলে, দিন কায়েম সংগঠন, নামটা মধ্যে উচ্চারণ করে না। হ্যাঁ, ওইখান থেকে যারা দিন শিখছে, শরিয়া শিখছে, নৈতিকতা শিখছে, এর পরে যারা রাজনীতিতে সেটা অ্যাপ্লাই করতে চায় তারা ইসলামী বাংলাদেশে আসে। ইসলামী বাংলাদেশে আসতে গেলে তাকে মুজাহিদ কমিটির সদস্য হইতে হয় না, মুজাহিদ কমিটির বাইরেও অনেকে আসে, মুজাহিদ কমিটি থেকে অনেকে আসে। এটা আপনাদের একটা সিস্টেম। না সিস্টেম ভাই, এটা আমাদের না, এটা টোটাল ইসলামের সিস্টেম। এটা আপনি দেখেন, আমি দায়িত্ব নিয়েই বলছি আমি যে আপনাদের ইসলামী আন্দোলনের যে প্রোগ্রামগুলো হয়, প্রত্যেকটা প্রোগ্রামে মুজাহিদ কমিটির লোকজন উপস্থিত থাকেন, নির্বাচনের সময় তারা ক্যাম্পেইন করেন, তারা সরাসরি অংশগ্রহণ করেন। কিন্তু মুজাহিদ কমিটির অর্গানাইজেশনের মধ্যে তাদের কোনো প্রোগ্রামের মধ্যে এটা আপনি দেখবেন না, একেবারে খুব দুইটা পিছন দেখবেন। এটা শুধু আমাদের স্টাইল না, আপনি অবাক হবেন যে জানেন নিশ্চয়ই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে দীর্ঘ সময় ঘনিষ্ঠ, তার থেকে কোনো হাদিস কিন্তু একেবারে কম, 4 সাহাবীর থেকে হাদিস কম। কারণ কি, যারা প্রশাসন চালাইছে তারা এই নৈতিকতা শিক্ষা দেওয়ার কাজ থেকে আলটিমেটলি তারা সরে আসছে। তো সেজন্য নৈতিকতা এবং রাজনীতি এটা সম্পূর্ণ আলাদা হওয়া উচিত, সেটা থাকলে ইনশাআল্লাহ ভালো হয়। আর দ্বিতীয় কথা যে বললাম যে কওমি মাদ্রাসার আদতে যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে কোনো প্রতিযোগিতা নাই। সেখানে আমরা বলি যে কাবিলিয়াত শর্ত না, কবুলিয়াত শর্ত, মানে আপনাকে খুব দক্ষ হয়ে ওঠা জরুরি না, আপনি কবুল হয়েছেন কিনা, গ্রহণযোগ্য হয়েছেন সেটা বেশি আমরা প্রাধান্য দিই। ফলে কওমি মাদ্রাসার যে মূল ধারা, সেখানে প্রতিযোগিতা ওই অর্থে নাই, বরং কে কতটা ভালো আমলি হইলো সেটা বেশি গুরুত্ব দেওয়া হয়, কে কত কিতাব বুঝতে তার চেয়ে কে কতটা আমলি হলো সেটা গুরুত্ব দেওয়া হয়। এইখানে সিরিয়াল করা হয় কিনা, ইনি প্রথম ইনি দ্বিতীয়, এটা অনেক জায়গায় হইতোই না, এখনো যারা মূল হাঁটাচারিতে তো হয়ও না, অনেক বড় বড় হয়ও না, তারপরেও একেবারে সিম্পলি একটা হচ্ছে এবং এটা খুব বেশি গুরুত্ব দেয় না। আপনি যেটা বললেন কবুলিয়াত বা যেটা মানে আমলের দিক দিয়ে যে এগিয়ে যাচ্ছে, তাই তো? এবং আপনি দেখেন সেও এগিয়ে যাচ্ছে আরেকজনের থেকে, এটাও প্রতিযোগিতা বলা যায় কিনা? এটা প্রতিযোগিতা না, এটা হলো যে এটা ভালোর প্রতিযোগিতা কিনা? এটা হলো যে আমি আল্লাহর কাছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কে আল্লাহর কাছে বেশি তাকওয়াবান, তাকওয়ার প্রতিযোগিতা। এই যে বেশি শব্দ চলে আসলেই তো প্রতিযোগিতা চলে আসে, বেশি কম। এটা দুনিয়ার ক্ষেত্রে হলো মানে প্রতিযোগিতা খারাপ অর্থ হয়, কিন্তু নেকির অর্থে, পরকালের অর্থে, ভালো অর্থেই বলছি, ভালো অর্থেই প্রতিযোগিতাটা থাকে কিনা। প্রতিযোগিতা সবাই তো খারাপ না তো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মানে কে কাকে বেশি সালাম দিতে পারে প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতা যখন বৈষয়িক স্বার্থকেন্দ্রিক হয় তখন সে সমস্যাজনক হয়ে ওঠে। প্রতিযোগিতা কে কত ভালো কাজ করতে পারতেছে, কে কতটা আমল করতে পারতেছে, এটা তো খারাপ জিনিস না। নৈতিক শিক্ষাও যদি হয়, কিন্তু আবার আমি বলি যে আমি ওনার প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু নৈতিক শিক্ষা দেওয়াটা এটা রাষ্ট্রের কাজ না, রাষ্ট্র সেখানে ঢুকলে এটা সমস্যাজনক। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই। শেখ ফজলুল করিম মারুফ যে আলোচনা করলেন,
এই আলোচনা থেকে আপনার কাছে আমার প্রশ্ন, তিনি বলতে চেয়েছেন নৈতিকতা ও রাজনীতি দুটি ভিন্ন বিষয়। তাহলে তো আমাদের দেশের রাজনীতিবিদরা ঠিকই আছেন, তারা নৈতিকতা অত চর্চাও করেন না, বা আমরা যে বলি যে শোনেন, আমি তো ইউরোপের কয়েকটা দেশ ভ্রমণ করছি। আমি যেমন ব্রিটেনে আমার ফ্যামিলি সহ 10 দিন ছিলাম। সেখানে তো কেউ নৈতিক বিবর্জিত কাজ করে না। আচ্ছা, ওখানে তো আপনার রাষ্ট্র চালাইতে এমনকি লিখিত সংবিধানও নাই, রাষ্ট্র ছোট্ট চলছে। সেখানে সংবিধান, রাজা আছে, হ্যাঁ। খেয়াল করেন, সরকার আছে, রাজা সরকার ভেঙে দিতে পারে, তারপরেও সেখানে গণতান্ত্রিক চর্চা আছে। রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক অর্থাৎ কালেকটিভ লিডারশিপ আছে সেখানে। আমি রাস্তার ফুটপাথ দিয়ে হাঁটতেছিলাম, তো ওখানে অটো এআই দিয়ে সিগন্যাল মেনটেন করা হয়। তো রাস্তার অপর প্রান্তে অনেকগুলো লোক দাঁড়ায় আছে, 8-10টা। একটা মহিলা তার বাচ্চা নিয়ে রাস্তা ক্রস করলো। ক্রস করতে গিয়ে দেখা গেল সিগন্যাল অফ হয়ে গেছে, মানে সিগন্যাল টাইম নাই। তখন এই পাশ থেকে সবগুলো লোক তাকে বকা শুরু করে দিছে, ওই নারীকে, হ্যাঁ, বকা শুরু। অর্থাৎ প্রত্যেকটা লোক নৈতিকভাবে এমন যে আইন মানতে হবে, হ্যাঁ, তাদের শিক্ষাটাই ওইটা। যার ফলে তুমি ক্রস করতে পারলে না, তুমি রাস্তা ক্রস করলা কেন শিশু নিয়ে, এইটা। আর আমাদের দেশে দেখেন, আপনার এই যে ব্যাটারি চালিত রিক্সা শুরু হয়েছে না, এখন সবাই তাকে সাইড দিতে হয়, সে কাউকে সাইড দেয় না। আমি রাস্তা ক্রস করতে হলে মানুষ এই বাংলাদেশে সবচাইতে কম দামি, কেউ আপনি রাস্তা ক্রস করতে চান, কেউ আপনাকে সাইড দিবে না। আবার রাস্তা ক্রস করতে আমি আইন ভাঙতে চাইব, যেমনে পারি তেমনে যাব। অর্থাৎ আমার কথা হলো, প্রত্যেকটা জিনিসের একটা সমাজ তো, মানুষ তো সামাজিক জীব, তাই না? এবং ইংরেজিতে বলে ম্যান ইজ রেশনাল অ্যানিম্যাল। অন্য অ্যানিম্যাল সবই বলা হয়, বিজ্ঞানে বলে সব অ্যানিম্যাল, কিন্তু মানুষের বিবেক আছে, আমাদের সেই বিবেকটা কাজ করছে না। আপনি দেখেন, আপনি শেখ ফজলুল করিম মারুফের এই বক্তব্যের সঙ্গে একমত কিনা যে রাষ্ট্র নৈতিকতার শিক্ষা দেবে না, বা রাজনীতিতে না, সঙ্গে? ওইটাই আমি বলছি যে উনি আধ্যাত্মিক বিষয় এটাই বলছে, ধর্ম শিক্ষা করলেই সব। কিন্তু বিজ্ঞানের যুগে, চতুর্থ যেখানে রোবট কাজ করতেছে, ডেটা সায়েন্স কাজ, আইওটি, এই যে বাংলাদেশে 2টা গার্মেন্টস রোবট চালায়, সেখানে কর্মী নাই। অর্থাৎ মানুষ রিপ্লেস হয়ে যাচ্ছে, মানুষ কাজে আসতেছে না। হ্যাঁ, সেই চতুর্থ রোবটদের পরিচালনা করার জন্য তো অপারেটর থাকতে হয়, তার পেছনের লোকটা দরকার। এখন বিদেশে রোবট অপারেশন করে, কারণ এখন ডাক্তার, সেই ডাক্তার দরকার যে রোবটে কোথায় অপারেশন করতে হবে, সুতা মেপে মেপে তাকে ডিরেকশন দেওয়া, এই লোকটা দরকার। আমি যেমন ব্যাংককে একটা হসপিটালে গেছি, হসপিটাল 4 তলা, একটা রোবট পুরো হসপিটাল ক্লিন করতেছে, হসপিটালটাই বানানো হয়েছে ওইভাবে। তা আমার বক্তব্য হচ্ছে, সমাজে যদি বাস করতে হয়, উনিও বাস করবেন, আমিও বাস করব। সুতরাং সমাজে এমন একটা নৈতিকতা শিক্ষা দিতে হবে যাতে উনিও বাস করতে পারে স্বাচ্ছন্দ্যে, আমিও করতে পারি। এই মানদণ্ডটা কি হবে? এই মানদণ্ডই হচ্ছে আপনার শিক্ষা। ওই শেখ ফজলুল করিম মারুফ তো বলছেন যে ধর্মীয় মানদণ্ড না, ওনার চিন্তার থেকে আমার চিন্তা উল্টাটা। আচ্ছা, সুতরাং এই জন্যই বলছি, ধরেন এসএসসি লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল যদি একসাথে পড়তাম ওনার সাথে, তাহলে কিন্তু আমাদের নৈতিকতাটা একটা জায়গায় স্থির হতো। তাহলে তো এই যে ক্লাসটা লেগে থাকতো, এই যে আপনারা দুজন উল্টা বললেন। না, আমি যদি একটু সমন্বয় করে বলতে চাই, আপনারা যেমন দুজন 2 মেরুর বললেন, আমি যদি একটু সমন্বয় করে বলতে চাই যে এই কম্বাইন্ডলি সম্ভব কিনা, যে ধর্মীয় যে ভালো ভালো দিকগুলো আছে সেটাকে পাশে রেখে সব ধর্মের, অন্যান্য ধর্মেরও যে ভালো দিকগুলো আছে, বা এই যে বিজ্ঞানের যুগ বলছেন, এইগুলাকে করে সমন্বিত কোনো নৈতিক কাঠামো দাঁড় করানো সম্ভব কিনা? আমাদের দেশে ধর্ম শিক্ষার ভিতরে বিজ্ঞান নাই, এটা অলমোস্ট নাই। ধরেন আলিয়া মাদ্রাসায় কিছু আছে, কমি মাদ্রাসায় নাই। কমি মাদ্রাসায় প্রায় 12,000-এর মতো আছে, আমি লিখেছি তো। আর আলিয়া মাদ্রাসা আছে ধরেন 100 সামথিং আছে, তো আরো বেশি আছে, হয়তো একটু বেশি হয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এখানেই ব্যাপারটা হলো যে এহকাল পরকাল মিলা আপনার একটা লেভেল পর্যন্ত একমুখী শিক্ষা। কমি মাদ্রাসা 12,000 বললেন, আমার তো মনে হয় যে যদি 68,000 গ্রাম বাংলা বলা হয়, প্রত্যেক গ্রামে 1-2টা কমি মাদ্রাসা আছে। না, অফিসিয়াল যেখানে বোর্ডের অধীনে আছে, বোর্ডে তো শেখ হাসিনার সময় বোর্ড করছে না, সেখানে বোর্ডে কিন্তু সরকারের প্রতিনিধিও নাই, তারা নিজেরা সার্টিফিকেট দিচ্ছে।
বোর্ডে তো সরকার মধ্যে তো একটা কাঠামো তো দাঁড়িয়েছে, একটা কমিটি করেছিল বোধহয় ওই সময়, ওই কমিটি সেটা অনুযায়ী হয়েছে, সরকারের এগিয়েছে। প্রতিনিধি নাই, তারা নিজেরা পড়াচ্ছে, নিজেরা সার্টিফিকেট দিচ্ছে। একটা রাষ্ট্রের ভিতরে একটা শিক্ষা আলাদাভাবে কেমন করে জি, হয়? আমরা এখানে এই প্রশ্নটি একটু শেখ ফজলুল করিম মারুফকে শুনি। আপনি নোট করছেন? আমি প্রথম যেটা বলি যে আমি নৈতিকতা রাজনীতি আলাদা না। আচ্ছা। আমি বলছি যে নৈতিক শিক্ষা দেওয়ার কাজটা এটা রাষ্ট্রের এবং রাজনীতিতে হওয়া উচিত। আচ্ছা। সেটা 2 নম্বর কথা হলো যে ভাই যেটা বললেন যে ধর্ম, বিজ্ঞান, আইটি এমনভাবে উপস্থাপন করা হয় যেটা সাংঘর্ষিক। এটা আদতে সাংঘর্ষিক না, বরং ধর্ম, নৈতিকতা, এই বিজ্ঞান, আইটি যা যা বলেন না কেন সবগুলো একটা একটা পরিপূরক হতে পারে। যেমন ধরেন পারমাণবিক যে জিনিসটা, এটা তো অনেকগুলো ভালো কথা আছে, এটা কি বোমা হবে না মানুষ কল্যাণে লাগবে, এইটা সেট করবে কে? এটা সেট করে নৈতিকতা। যেই নৈতিকতাটা আমি বলি বাংলাদেশের ক্ষেত্রে 1000 বছরের ইতিহাস আর ঐতিহ্য দিয়ে হওয়া উচিত। বাংলাদেশ 1000 ইতিহাসের ঐতিহ্যের বড় একটা অংশের ইতিহাস হলো ধর্ম বা ইসলাম, সেটা ধর্ম দিয়ে হওয়া উচিত। এখন এইটা যদি সবসময় বলেন না যে ধর্ম আর নৈতিকতা, ধর্ম এবং বিজ্ঞান সাংঘর্ষিক, আমি বিনয়ের সাথে বলবো তিনি না ধর্ম বুঝছেন না বিজ্ঞান বুঝছেন, কারণ দুটো একেবারে পরিপূরক। দ্বিতীয় কথা হলো যে ধর্ম, সেই ভাইটার কথা বললেন যে ধর্ম শিক্ষার মধ্যে বিজ্ঞান নাই। হ্যাঁ, এটা কথাটা আমি মানুষের ধর্ম বলতে আমি ধর্ম কী শিখাই? ধর্ম শিক্ষা হলো আপনার জীবন বোধটা শেখানো হয়, একটা সংস্কৃতি শেখানো হয়। জীবন বোধটা কি? যে এই দুনিয়া আমার শেষ না, এই দুনিয়া পরে একটা দুনিয়া আছে, এই দুনিয়া আমি একেবারে একান্ত গোপনেও যদি অপরাধ করি তার শাস্তি আমি পরকালে পাবো। এই দুনিয়াতে একজন মানুষকে আমি যদি খোঁচা দেই, মানে হাদিসে যেটা আসছে, একটা ছাগল যদি একটা ছাগলকে খোঁচা দেয় সেটাও সে পরকালে শাস্তি পাবে। তো এইরকম অপরাধ যদি করি তাইলে আমি গিয়ে পরকালে আমি শাস্তি পাবো। এই বোধটা যদি ঢুকায় দেওয়া যায়, এটি ধর্মশিক্ষা। এখন মাদ্রাসার মধ্যে একটা ধর্ম পড়ানো, বিজ্ঞান পড়ানোর দরকার নাই। এই বোর্ডটা নিয়ে সে বুয়েট পড়ুক, সে মেডিকেল পড়ুক, সে বিজ্ঞানী হোক, তাইলে হবে কি সে বিজ্ঞান আবিষ্কার করবে কিন্তু কোথাও সে মানুষের ক্ষতি করবে না। কিন্তু এই প্রসেসটা কি মানে মাদ্রাসা শিক্ষার মধ্যে আছে? যে নাই। এখানে 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 আমি যেটা আমাদের যেটা সমালোচনা করতেই হবে সেটা হলো যে আমাদের যে দেওবন্দির শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠছে, এটা গড়ে উঠছে ঔপনিবেশিক আমলে। ঔপনিবেশিক আমলে আপনারা জানেন যে সবগুলো উপনিবেশ, সেটা ফরাসি এবং ব্রিটিশ, তারা এসে প্রথম যে আঘাতটা করে সেটা হলো ধর্ম, সংস্কৃতি, ভাষা বদলে দেয়। ফরাসি ছিল ইংলিশ করে দিছে, ফার্সি ছিল ইংলিশ করে দিছে। তো ওই সময় প্রচণ্ডভাবে ইসলামের উপর আঘাত আসছিল, মানুষকে বেদিন করার পরিকল্পনা ছিল। ওইটা একটা প্রতিরোধমূলক শিক্ষা ব্যবস্থা ছিল, তো আমাদের সামহাও টিকে থাকতে হবে। আপনি জানেন যে ওলামায়ে দেওবন্দ কিন্তু দেওবন্দ মাদ্রাসা করার আগে তারা ইংরেজদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করছে। তো সেই যুদ্ধ যখন পারা গেল না, তখন বলেছে ঠিক আছে রাজনৈতিক আন্দোলন চলবে বটে, আমরা একটা অন্তত আগে দাঁড়াই, একটা হেফাজতমূলক একটা শিক্ষা ব্যবস্থা। কিন্তু এরপর যখন দেশ স্বাধীন হইল, দেশ স্বাধীন হওয়ার পরে এই শিক্ষা ব্যবস্থার একটা আমূল খোল নলচে বদলে ফেলা উচিত ছিল। একটা ঔপনিবেশিক যেটা পদক্ষেপ, সেটা তারা স্বাধীন দেশের পদক্ষেপ হতে পারে না। আপনি যদি ইসলামের ইতিহাসগুলো দেখেন, মানে ওই সময়কালে সর্বাধুনিক বিজ্ঞান কিন্তু মুসলমান সভ্যতাই আবিষ্কার করছে। এটা মুসলমান বলে বলবো না, তারা সভ্যতা লিড দিছে, তারা বিজ্ঞান আবিষ্কার করছে, জ্ঞানে লিড দিতে পারছে, সভ্যতা তারা চালাতে পারছে। তো আমাদের বাংলাদেশে এটা হয় নাই। এটা হলো নিচ থেকে হয় না, কমেলা নিজেরা করতে পারে নাই। আবার আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছে তারাও, দেশ স্বাধীন হয়েছে, ইংরেজ গেছে বটে, কিন্তু হুবহু ইংরেজ আইনি দেশ শাসন করা শুরু করছে, ইংরেজ মানুষের দেশ শাসন শুরু করছে। আই পাবলিকের ছাত্র আমলাতন্ত্র হুবহু একেবারে ইংরেজ আমলাতন্ত্রই বাংলাদেশ চলে আসলো। এমনকি ইংরেজ আমলাতন্ত্র যখন পিছনে চেয়ার দিত, চেয়ারের পিছনে ওই যে তোয়ালে দিত, আমাদের আমলারাও চেয়ারের পিছনে তোয়ালে দেওয়া শুরু করতো। ফলে কি মানসিকতা পরিবর্তন হলো না। তো দেশ স্বাধীন হলো বটে, কিন্তু দেশ যারা চালায় তারাও কওমি মাদ্রাসাকে, ইসলামকে ওই উপনিবেশিক দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করলো। তার মানে মাদ্রাসাগুলো তখনও তাদের অস্তিত্ব লড়াইয়ের জায়গাটাতে থেকে গেছে। এই দুই কারণে যে ওলামায়ে কেরামও ওইটা করেন নাই এবং রাষ্ট্রের সাথে তো সম্পর্কটা পরিবর্তন হয় নাই, রাষ্ট্র তাদের এখনো উপনিবেশিক দৃষ্টিতে দেখে, তখনও তার হেফাজতমূলক একটা মনোভাব ছিল। এই দুই কারণে কওমি মাদ্রাসার ভিতরে ওইটা আসলে গড়ে ওঠে। কিন্তু কওমি মাদ্রাসা তো স্বাধীনভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে আসছে দীর্ঘদিন, এবং এখনো যে সরকারি যে সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে সেখানেও এম এ আজিজ ভাই বললেন যে সরকারি কোনো তদারক ব্যক্তি নেই, কিন্তু তো তার এই স্বতন্ত্র অবস্থায় থেকে কেন ডেভেলপ করতে পারেনি? এই জায়গাটা ল্যাকিংসটা কোথায়? মানে একটা প্রতিষ্ঠান দাঁড়াইতে গেলে অন্যতম একটা বিষয় জ্বালা যায় টাকা পয়সা, এবং এই প্রতিষ্ঠান থেকে যারা বের হচ্ছে তাদের কর্মসংস্থানটা কোথায় হচ্ছে, এই দুটো বিষয় যদি আপনি না মিলান তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় না। আমাদের কওমি মাদ্রাসাগুলো চলে কি করে? এই মানুষের দান খয়রাত এগুলো নিয়ে, কোরবানি চামড়া নিয়ে চলতো, কোরবানি চামড়া তো দিছে 12টা বাজারে। হ্যাঁ, এখন দেশীয় যে টাকা পয়সা আসে সেটা দিয়ে একটা কোনো মতে টিনের চাল ওঠে, সেখানে একটা ল্যাব করবে, এটা তো চিন্তাই আসতে পারে না। দ্বিতীয় কথা হলো এখান থেকে যারা বের হচ্ছে
তারা গিয়ে আসলে কর্মসংস্থান কোথায় ঢুকতেছে, সেও গিয়ে কিন্তু মানে বর্তমান সামাজিক দৃষ্টিকোণ থেকে একটা নিম্ন মধ্যবিত্ত সে কর্মসংস্থান সে প্রবেশ করতেছে। ফলে একটা চক্র, অশুভ চক্র তৈরি হয়ে গেছে। বিনিয়োগ আসছে না বলে দক্ষ হচ্ছে না বলে সে আবার বিনিয়োগ আসতেছে না। এই অশুভ চক্রটা রাষ্ট্র ভাঙতে পারতো, রাষ্ট্র সেখানে ইন্টারভেনশন করে, রাষ্ট্র সেখানে বিনিয়োগ করে। দেখেন বাংলাদেশে একটা সাধারণ কলেজের যে পরিমাণ জায়গা, আপনি হাটাজারিয়ার পটিয়াবাদে কোন বড় মাদ্রাসা আছে তার এত বড় জায়গা আছে? কারণ প্রত্যেকটা ইঞ্চি জায়গাটাকে কালেকশন করে কিনতে হয়েছে। আর আমার বাসার পাশে জগন্নাথ ইউনিভার্সিটি, রাষ্ট্র তাকে 100-200 বিঘা জমি দিয়ে দিছে। তো জগন্নাথ ইউনিভার্সিটি যেভাবে বেড়ে উঠবে, আমার জামিয়া দারুল মারিফ, জামিয়া সাইদিক সেভাবে বেরোনো সম্ভব। কিন্তু যদি বলি আমি একটু ক্যালকুলেটিভ ভাবে, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যতটুকুন জায়গা আছে, মানে ঢাকায় যদি বলি জগন্নাথ ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি, দুইটা ইউনিভার্সিটিতে যে পরিমাণ জায়গা আছে, ঢাকায় যতগুলো কম মাদ্রাসা আছে ওইটুকুলা মিলাইলে এর চেয়ে কম হবে না। এটা এখানে তো সমস্যা। আপনার এতগুলো তো দরকার নেই। দরকার নেই। এখন এই যে সমন্বয়টা কে করে দেবে? এই সমন্বয়টা আপনারা করবেন, যারা আমরা করতে পারলে ভালো হইতো, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যখন করতে পারতেছি না, তো আমরা রাষ্ট্রটা আসলে কেন? রাষ্ট্র মানে আমি দেখছেন রাষ্ট্র করছে না, তাড়নাটা তো আপনার ধর্মীয় লিড দিচ্ছেন। আমি দিচ্ছি, আমার উচিত, কিন্তু আমি আসলে রাষ্ট্র করছি কেন? আমি কথায় কথায় চা খাওয়ার থেকে শুরু করে পানি খাওয়ার থেকে সব কিছু রাষ্ট্রকে আমি ভ্যাট দিচ্ছি। রাষ্ট্র কি জনগণের জন্য ফ্যাসিলিটেশন করতে আয়োজন করবে না? রাষ্ট্র জগন্নাথের জন্য এইটা করলে, জগন্নাথ বলে আবার শব্দটা ওই হিন্দু বলে না আসে, যারা বিশ্ববিদ্যালয়ের জন্য করবে, রাষ্ট্র মাদ্রাসার জন্য সেটা করবে না? রাষ্ট্র করে না কেন? আমরা প্রশ্নটা রাষ্ট্রকে করা উচিত। একটা মানুষ ব্যক্তিগত উদ্যোগে কোনোভাবে চলতেছে, তাকে প্রশ্ন করার চেয়ে রাষ্ট্রকে প্রশ্ন করা বেশি নৈতিক হয়। আচ্ছা, তাহলে আপনাদের এখানে খুব বেশি দায় নেই? না, দায় তো আছেই। আচ্ছা, আমি পারলে তো ভালো হইতো, কিন্তু আমি যখন পারছি না তখন রাষ্ট্রকে। আমি আজিজ ভাই কিছু বলতে চাচ্ছিলেন। মারুফ ভাই বললেন যে নৈতিক শিক্ষাটা পরকালের জন্য দরকার, তারপরে বিজ্ঞান টিজ্ঞান পড়ার সময় যে দুনিয়াতেও। আমার কথা যে দুনিয়ার সমাজ একটা জগৎ, এহকাল আর একটা, পরকাল আর একটা। আপনার দুনিয়ার সমাজটাই চলতে হবে না? এখানে তো শিক্ষার নৈতিকতাটা লাগবে। আপনার অনেক দেশে তো আমি বলি যে দুর্নীতির বিরুদ্ধে আইন আছে, আপনারা আইন করেন না কেন? আইন চান না কেন? ফাঁসির আদেশ করেন, দুর্নীতি করলে ফাঁসি হবে, ফাঁসি দেখেন দুর্নীতি অনেক কমে যাবে। এখন তো দেশে রীতিমতোভাবে দুর্নীতির সুযোগ পাইলেই করে। আমি একটু আগে বললাম না, একটা পুলিশ অফিসার বলল যে সিনিয়র অফিসার যেরকম তদন্ত রিপোর্ট চায় সেরকম রিপোর্ট পাওয়া যায়, সরকার যেভাবে বিচার রায় চায় সেভাবে রায় পাওয়া যায়। এইরকম সমাজ থাকলে তো নৈতিকতা থাকবে না। আমার যে পরিবর্তনটা হলো কোথায়? আবার ঘুরে ফিরে সেই পরিবর্তন হবে না। আমি তো এই জন্য বলছি, এই 55 বছরের পরিবর্তন আমাদের সমাজে হয় নাই, মানুষ প্রত্যাশা না, এই জন্য হয় নাই। এই জন্যই বলতে হবে কি যে আপনাকে ধরেন মুসলমান, আমিও তো মুসলমান, তাই না? আমি জন্মগতভাবে মুসলমান ধরেন, কিন্তু গুগলে সার্চ দেন, মুসলমানের 79টা সেক্ট আছে, 79 প্রকার মুসলমান আছে। আপনি আগে এই মুসলমান এক জায়গা করেন, পারবেন? ইহুদিরা তো এক, খ্রিস্টান এক, কমন। আমাদের দেশে এরিয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে না, পার্বত্য হিলটক্স, আমি তো ওদিকে গেছি। তো আপনার 95% বা 95% সনাতনী ধর্মে যারা ছিল কনভার্ট হয়ে সব খ্রিস্টান হয়ে গেছে। এখন প্ল্যান আছে যে ওই অঞ্চলটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে। শুনছি, হ্যাঁ, কেউ হবে, হয়তো এটা তো স্লোলি হবে হয়তো একদিন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনার এই দুনিয়ার সমাজে বাস করতে হলে তো একটা নৈতিকতা তোর দরকার, সেটা তো আগে করেন। তারপরে আপনার ধর্ম আমরা যেহেতু করি, সবাই তো ইহকালে বেঁচতে যেতে চাই, ঠিক আছে, এগুলো মানলাম, সে শিক্ষা আমার যার যার মতো করি, সমস্যা নাই। আমরা একটু দেশীয় রাজনৈতিক আলোচনায় ফিরতে চাই। সুপ্রিম কোর্ট বার কাউন্সিল নির্বাচন ঘোষণা হয়েছে, সেখানে 40 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। অভিযোগ হলো তারা স্বৈরাচারের দোসর। আমার প্রশ্ন হলো, যদি স্বৈরাচারের দোসর হয়ে থাকে, স্বৈরাচারের সঙ্গে থেকে অপরাধ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে বা বিচারে হতে পারে। সেজন্য কিন্তু এই 40 জনের কোনো মামলা নেই, কোনো বিচার হয়নি, কিন্তু তাদের এই ট্যাগ দিয়ে এইটি কতটা যদি নৈতিক? আপনার প্রফেশনাল, আমিও প্রফেশনাল, মারুফ ভাই হচ্ছে রাজনীতিবিদ। আমি আগে নিজের ক্রিটিসিজম করি। আমি পেশাজীবী, আমি সাংবাদিক। আমি যদি রাজনীতি করতে চাই, রাজনীতির পথধারী হই, তাহলে রাজনীতি করি, আমার তো বাধা নাই, রাজনীতি যাওয়া উচিত। পেশার মধ্যে রাজনৈতিক পথধারী রাজনীতিবিদ কেন থাকবে?
এটা হলো আমার বক্তব্য। আমি কিন্তু বরাবরই বলি, যার রাজনীতি করার ইচ্ছা রাজনীতি করেন, যে রাজনীতি করতে চান করেন গে। হ্যাঁ, কিন্তু আপনি যদি পেশার ভিতরে যদি পদধারী রাজনীতিবিদ হন, হ্যাঁ, তাহলে তো ওই রাজনীতির বাইরে আপনি, ওই ইনস্ট্রাকশনের বাইরে আপনি যেতে পারবেন না। কারণ আমি তো বরাবরই বলি, কোনো রাজনৈতিক দলে তো ডেমোক্রেসি নাই। রাজনৈতিক দলের নেতৃত্ব যা চায় সেটাই করবে। এখন আমার সুপ্রিম কোর্টের বিষয়টা হচ্ছে, আমি এটা দেখেছি সুপ্রিম কোর্টে, আপনি দেখেন একটি ওখানে যারা লয়ার আছে তাদের আপনি টাকা চাঁদা নিছেন, জমা নিছেন, তারপরে তাদেরকে ভোটার লিস্ট করছেন, ভোটার লিস্ট স্ক্রুটিনি করে টানাইছেন। যখন প্রার্থী হয়েছে, প্রার্থী হওয়ার পরে রাজনৈতিক দল, ইয়াং রাজনৈতিক দল এনসিপি এসে আপত্তি দিয়েছে, এরা ফেসিবাদের দোসর, অর্থাৎ ওই নিষিদ্ধ দলের তারা সৈনিক, সুতরাং এগুলো বাদ দিতে হবে। আবার সুপ্রিম কোর্টেরই আবার অন্য দলের আইনজীবীরা আবার অনেক স্বাক্ষর করে তাদের বাদ দিতে বলছে, বাদ হয়ে গেছে। এটা হলো, বলেন আপনি। তাহলে আমার কথা হচ্ছে, যদি পদধারী কেউ থেকে থাকে, যদি কেউ ফৌজদারি অপরাধ করতে থাকে, তাকে প্রথম যখন ভোটার লিস্ট করলেন, যখন চাঁদা নিলেন, তখনই ঠিক করা উচিত ছিল। করেন নাই তো, করেন নাই। আর দ্বিতীয়টা হচ্ছে, যেহেতু সে সদস্য ইউনিয়ন, আপনার ওই বার কাউন্সিলের, সুপ্রিম কোর্ট বার কাউন্সিল, সে প্রার্থী হতে পারবে না কেন? এবং এর বাইরে আপনার ওই যে আপনার ধরেন পাহাড়ি আছে, আবার ওইখানে তো রাজনৈতিক পরিচয় নির্বাচন করতে হয় না, যে না ওইখানে হ্যাঁ রাজনৈতিক পরিচয় হলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এখন, সেই হিসেবে তারা বাতিল হতেই পারে না। সেটা বাতিল হবে কেন? রাজনৈতিক পরিচয় তো আপনি তো সেটা তো তার টাকা নিলেন কেন, চাঁদা নিলেন, তাকে ভোটার লিস্ট আনাইলেন। ভোটার যদি আমি হই, আমি প্রার্থী হতে পারবো না কেন? আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ একটি দল একপক্ষীয় শেখ হাসিনার মতো 3টে নির্বাচন করছে, ওইভাবে আপনি জিততে আর রিস্ক নিতে রাজি না, তাদেরকে আপনি ভোটে ডিসকোয়ালিফাই করে দিলেন। সেখানে তো অনেকে আছে একদম কোনো রাজনৈতিক সমর্থক না, আপনার সনাতনী ধর্মের ছিল, আপনার আমাদের দেশে হিন্দু ছিল, পাহাড়ি ছিল, এরাও প্রার্থী ছিল, কিন্তু তাদেরও বাতিল করে দিয়েছে। কেন? তাদের মনে করা হয়েছে যে তারা বোধহয় আওয়ামী লীগের সমর্থক। জি, ধন্যবাদ আপনাকে শেখ ফজলুল মারুফ। আচ্ছা, আমি ছোট করে বলে দিই যে 24-এর পরে পরিবর্তনটা হলো না কেন? আমার দুর্ভাগ্য যে আমরা একই প্যারাডাইমের আর একটা রাজনৈতিক দলকে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। এই নিয়ে প্রচুর কথা আছে, ক্ষমতা হস্তান্তর করা হয়েছে না, নির্বাচনে জিতছে, এই নিয়ে যথেষ্ট সন্দেহের আলাপ আছে। তারপরেও যেহেতু আর একই প্যারাডাইম আর একটা দলের কাছে গেছে, ফলে পরিবর্তনটা হয় নাই। আর ভাই যেটা বলেন না, আমার মনে হয় ধর্ম নিয়ে খুবই সম্মানিত, বয়সে আমার স্যারদের বয়সী, তো ধর্ম নিয়ে আসলে আরেকটু মনে হয় ডিপলি দেখা উচিত। হ্যাঁ, পশ্চিম যেভাবে ধর্মকে হাজির করে সেভাবে ধর্মকে না দেখা উচিত। ইহুদি খ্রিস্টানদের মধ্যে কিন্তু প্রচুর বিভেদ আছে, এবং খ্রিস্টানদের যে 100 বছর যুদ্ধ, সেটা কিন্তু ধর্মকে কেন্দ্র করেই। মুসলমানদের মধ্যে এই ধরনের যুদ্ধ হয় নাই। এখন এই যে আমাদের 171টা বা 2000 হোক, এটাকে আমি বিভক্তি না দেখে যদি বৈচিত্র্য দেখি, বাংলা ভাষা হাই রে, চিটিংয়ের একরকম কয়, সিলেটের একরকম কয়, বরিশাল, এটাকে বিভক্তি দেখবেন না আপনি, বৈচিত্র্য দেখবেন। যখন দ্বন্দ্বটা চলে আসে, যখন দেখি যে ভাই আমি বলি মাজারে হামলা করছে, ভাই অন্য সাধকদেরকে মেরে ফেলা হচ্ছে, বারংবার প্রচুর ব্যবহৃত উদাহরণ, এটাকে আপনি বিচ্ছিন্ন ঘটনাকারে দেখেন না কেন? এটাকে আপনি একটা ফৌজদারি অপরাধ হিসেবে দেখেন না কেন? সেটাকে না দেখে এটাকে ধর্মের সাথে, ভাই 4000-এর উপরে মানে মাজার ভাঙা হয়েছে, এটা বিচ্ছিন্ন। ভাই বাংলাদেশে মাজার তো আজকে থেকে না, বাংলাদেশে ইসলাম আসছেই মানে সুবিধের মাধ্যমে, মাজার ধরিতে ইসলাম আসছে। তো এই যে সমস্যাটা হইতেছে, এটাকে যখন ধর্মের সাথে মিলিয়ে দেখেন, তখন জিনিসটা, ওই অপরাধটাকে আসলে আপনি মানে ছোট করে ফেলতেছেন। হ্যাঁ, ওই অপরাধটাকে বড় করে দেখেন। যারা ভাঙতেছে, আপনি নানাভাবে খোঁজখবর নিয়ে দেখেন, বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গার পিছনে যেমন আসলে সাম্প্রদায়িকতা নাই, বাংলাদেশের মাজার ভাঙ্গা দাঙ্গার পিছনে ও সত্যিকার অর্থে ধর্ম নাই। এখানে হ্যাঁ 2-1 ধর্মের উগ্রবাদী ব্যাখ্যা দেয়। ভাই মারুফ ভাই, আমি বলি, আপনাদের যারা এই যে ধর্মীয় যারা এই আপনাদের পন্থী আছে, ওয়াজ করে, তা বিভিন্ন জায়গায়, আমার কথা শেষ করলে হয়তো শেষ করতে, তারা প্রচুর উস্কানিমূলক বক্তব্য দেয়, মাজারের বিপক্ষে প্রতিনিয়ত নির্দেশ ছড়ায়। এই যে আছে, আমি বলছি কিছুটা আছে, সেটা খারিজিপনা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, তাদের বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছেন। হ্যাঁ, এখন ধর্মীয় বক্তাদের মধ্যে কেউ কেউ করে। এখন এটাকে আপনি একটু যদি যোগবিয়োগ করে দেখেন, আমার কথা আপনি দেখেন যে কতজন বক্তব্য দেয়, তার মধ্যে কতজন উস্কানি দেয়। যারা উস্কানি দেয় 90% আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনি সরাসরি বসবো, আমি গুনে গুনে দেখাবো। যদি দেখাতে পারেন, আমি আমার পুরো বক্তব্য আনুষ্ঠানিক প্রত্যাহার করব। না, ঠিক আছে। 90% আপনাদের নেতা বলছে না যে যদি সমাজতন্ত্র কোথাও কায়েম হয়, সেখানেও ইসলাম
ব্যাক করবে। back করতে ওইটা অন্য পারে। আলাদাভাবে আমরাটা কিন্তু বিশ্বাস করি। হ্যাঁ। জামাত ইসলাম যদি কোথাও ক্ষমতা নেয়, গ্রহণ যায়। করে, তাহলে সেখানে ইসলাম back আর করবে। ইসলাম আসবে না। এটা আপনি বুঝতে রাখা দেখেন, হ্যাঁ। আমি এবং জামাত, আপনারা আমি সত্যি বলছি, আমি জামাত ইসলাম খুব বেশি মাথা ফাটাফাটি করি নাই। যাক, এটা আমার 1 নম্বর প্রশ্ন, যে এটা আসলে বুঝতে রাখা দেখা উচিত। 2 নম্বর যে আলাপটা আপনি করছেন রাজনীতি নিয়ে, দেখেন দোসর কাকে বলে এটাকে সংজ্ঞায়িত করতে হবে। হ্যাঁ। দোসর হইলো যে কেউ কেউ আছে দল কইরা অপরাধ করছে, আর কেউ কেউ হইছে সম্মতি উৎপাদন করছে, তার অপরাধটাকে ছোট করে দেখাইছে, তাদের বিরুদ্ধে এক ধরনের শাস্তি হওয়া উচিত। আমি দেখেন যে হলোকাস্টকে অস্বীকার করলে গোটা পশ্চিম আজকে যাদের আমাদের কাছে তো পশ্চিম একেবারে আইডল, সে পশ্চিমে হলোকাস্টকে অস্বীকার করে তাকে তো শাস্তি দেওয়া হয়। এরপরে বাংলাদেশের সংবিধানে, গত সংবিধান যেটা হাসিনা করছিলেন, সেখানে সংবিধান অমুক অমুক ধারার বিরুদ্ধে বক্তব্য দিলে, অমুক অমুক ধারার বিরুদ্ধে অনাস্থা তৈরি করলে শাস্তি হইতো। এখন এদের হলো দোষর যে দ্বারা সম্মতি উৎপাদন করে, এই দোষরদের বিরুদ্ধে এক ধরনের ভাই আমার শেষ করতে এক ধরনের শাস্তি হওয়া উচিত। এখন যদি ভাই যেটা বললেন, তাদের যদি আমি তারা আইনজীবী, তাদের আইন পেশাটাকেই না করে দেই, তখন তার পেশা নষ্ট হয়, তার লঘুদণ্ড বা তার শাস্তিটা গুরু হয়ে যায়। কিন্তু তার শাস্তিটা কি? নির্বাচনের মাধ্যমে সে, তার তো আইন তার পেশার কোনো সম্পর্ক নাই, নির্বাচনের মাধ্যমে সে সামাজিকভাবে মর্যাদাশীল হচ্ছে, নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায়িত হচ্ছে। এটা হওয়া চাই। যারা ফ্যাসিবাদের দোষর ছিল তারা তাদের পেশা করুক, আইনজীবী, না সমস্যা নেই, কিন্তু সে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সে ক্ষমতায়িত না হোক, এই মিনিমাম শাস্তিটুকু তার পাওয়া উচিত। যদি সেটার জন্য প্রজ্ঞাপন জারি করুক, সেটার জন্য আইন করুক, করা উচিত, করে নাই। এখন ধাক্কা খেয়ে নির্বাচন বাদ দিছে, আইন হবে। আচ্ছা, এখন এই বাদ দেওয়াটা দোষের না, আইন না করাটা দোষের। প্রশ্নটা হয়ে দেখেন। আচ্ছা জি, আমি লাস্ট প্রশ্ন, এটি গত কয়েকদিন ধরে খুব আলোচিত হচ্ছে যে গুনাহ থেকে বাঁচতে অনেক হুজুরে একাধিক বিয়ে করছে। তারা বলছে একাধিক বিয়ে রাষ্ট্র সম্মতি দেয়, তারপরে ধর্ম সম্মতি দেয়, এইখানে না। আমার প্রশ্ন হলো, গুনাহ থেকে বাঁচবার জন্য মানে এই সাইনবোর্ডটাকে যখন সামনে আনা হয়, তখন সাধারণ মানুষ কি মেসেজ পায়? ভাই, এটা যারা করছে একেবারে টাউট বাটপার ফাজিল, এর চেয়ে খারাপ শব্দ, কঠিন শব্দ বলা হয়তো সৌর্জন মানাবে না। ইসলামে বিবাহটাকে যেভাবে দিয়েছেন আব্দুল মতিন সাহেব, ঢাকানগর পেশা হুজুর, তিনি পুরো আয়াতটা পড়ে বুঝাইছেন। একটা হলো প্রয়োজনে সম্মতি দিয়ে রাখা, আর সেটাকে সুন্নত বানায় যারা দুষ্টামিটা করেন, এরা নির্ঘাত একেবারে বাটপার এবং ফাজিল। এরা ইসলাম অবমাননার শাস্তি হওয়া উচিত এদের বিরুদ্ধে। একেবারে নিজস্ব মানে যৌন চাহিদা এবং শব্দগুলো বুঝে নিচ্ছেন, সেটা করার জন্য তারা ইসলামকে সামনে আনতেছেন। এদের বিরুদ্ধে ইসলাম অবমাননার শাস্তি আসা ধর্মীয় ওলামাদের পক্ষ থেকে। কিন্তু এই যে ধরেন আমি প্রশ্ন করলাম, আপনি বললেন, এছাড়া আপনারা কি কোনো বহুত ভাবে ভাই দায়িত্বভাবে আমরা অনেকভাবে সেটা বলার চেষ্টা করছি। তাদেরকে যারা সংশোধন, যারা তার কথা মানে বলে মনে হয়, এরা কারো কথা মানে না, দুনিয়ার কারো কথা মানে না, তাদেরকে দিয়ে বলার চেষ্টা করা হয়েছে, এবং এদেরকে সমাজ বিচ্ছিন্ন করার একটা প্রয়াস সবার মধ্যেই আছে। এবং এটা করে মানে ইসলামটাকে একেবারে বাজে জায়গায় নিয়ে গেছে। আসলে কি দেখেন, আমাদের মিজান হারুন ভাই একজন ভদ্রলোক আছেন খুব ভালো, তিনি বলছেন যে বাংলাদেশে এত বেশি মাদ্রাসা গজায় উঠছে, এই মাদ্রাসায় কারা কারা এসে পড়তেছে, কোনো ধরনের নৈতিকতা, এলেমের মূল্য, ইসলামের শান মর্যাদা, মেজাজে শরিয়া, মাকাজে শরিয়া, এগুলো না শিখেই সামাংসে দাওরা পাশ করে ফেলতেছে। এরপর যদি গলা থাকে, ব্যাস সে মহান বক্তা এবং সে ইসলামের হয়ে উঠতেছে। এই মাজারের বিরুদ্ধে যেগুলো উস্কানি দেয়, এই যেগুলো বিয়ের নামে এইসব দুষ্টামি করে, সব হলো ওই টাইপ। এগুলোর সাথে ইসলামের কোনো ধরনের সম্পর্ক নাই, এটা ইসলামের একটা বিস্ফোরণ। আমি কেন বললাম, এই যে ধরেন আপনি বলাতে অনেকটা হয়তো সহজ হলো, না হলে এই প্রশ্ন করবার জন্য দেখতেন প্রচুর মানে হুজুগে বাঙালি ধর্মান্ধরা যারা আছেন, তারা কিন্তু অ্যাটাক করে। এই কারণে আপনাদের আগে কথা বলা উচিত আমি মনে করি, যদি এটা সত্যি আপনি যে ভাষায় বললেন। ভাই আমি একাধিক তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল, আপনি জানেন যে তিনি কিন্তু খুব বিস্তারিত নিয়ে বলছেন, আমাদের সমস্ত ওলামা কেরাম নিয়ে বলছেন। আমাদের শাইখ রহমতুল্লাহ আলাইহি, মানে বর্তমান পেশা হুজুরের বাবা, তিনি কেউ দ্বিতীয় বিয়ে করলে এমন ভাবে তার বিরুদ্ধে অবস্থান নিতেন, মানে আমরা অনেকে বলতো হুজুর মানে দ্বিতীয় বিয়ে জায়েজই মনে করেন না। আচ্ছা, মানে এত শক্ত অবস্থান নিতেন দ্বিতীয় বিয়ে করাকে। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আজ ভাই, দুঃখিত দ্বিতীয় বিয়ে জায়েজ ভাই, দ্বিতীয় বিয়ে জায়েজ, কিন্তু এই নিয়ে কোনো ইয়ে করা যাবে না। জি, ধন্যবাদ এম এ আজিজ, ধন্যবাদ শেখ ফজল করিম মারুফ। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছে, আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়। আমি তো সঙ্গে থাকুন। জেনেছি ইসলামের 4